Okay. So, hi, this is lecture number 3 of Unit 10 haloalkane and haloaline compounds. Okay, so শুরু করার আগে brief introduction. So, আমার নাম শুভদীপ মন্ডল and I am a PhD student in the Department of Chemistry, IIT Kanpur. So, last lecture আমরা just methods of preparation of haloalkane এবং haloarenes compounds এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। মানে বেসিক্যালি আমরা জাস্ট শুরু করেছিলাম কি করে বিভিন্ন হ্যালো অ্যালকেন কম্পাউন্ড এবং হ্যালো অ্যারিন কম্পাউন্ড কি করে আমরা প্রডিউস করতে পারবো, কি করে প্রিপেয়ার করতে পারবো, তাদের যে কেমিক্যাল রিয়াকশনস গুলো সেগুলো নিয়ে আমরা জাস্ট শুরু করেছিলাম। যেরকম ফার্স্ট ছিল যে যে অ্যালকোহল থেকে, মানে অ্যালকোহল থেকে আমরা কি করে হ্যালো অ্যালকেন কম্পাউন্ড তৈরি করব। তো আমরা জাস্ট বলেছিলাম যে অ্যালকোহলের সাথে মানে কোনো একটা OH অ্যালকোহল আছে যেখানে আরটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। সেই অ্যালকোহলের সাথে আমরা যদি কোনো অ্যাসিড নিই, মানে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রো হাইড্রো আয়োড হাইড্রোজেন আয়োডাইড HI, যদি কোনো অ্যাসিড নিই তাহলে এই H+ এর প্রেজেন্সে OH-টা OH2+ হিসাবে জল বেরিয়ে চলে যাবে। ওকে, তো তখন R+ একটা কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং এই কার্বোক্যাটায়নটা স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে যে কোন আহ, মানে কত কার্বোক্যাটায়নের নেচারের উপর ডিপেন্ড করবে যে রিয়াকশনটা ফাস্ট হবে না স্লো হবে। ওকে, দেন যখনই এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো তখন যে হ্যালোজেন অ্যাটমটা মানে ওই সলিউশনে আছে, যেমন আমি যদি HCl নিই তাহলে HCl থেকে আমি পাবো H+ প্লাস Cl-। তো এই Cl- এই R+ অ্যাটাক করে এবং আর মানে অ্যালকিল ক্লোরাইড বা অ্যালকিল আয়োডাইড এরকম তৈরি করে। তারপর আমরা বলেছিলাম যে আমরা থায়োনিল ক্লোরাইড বা SOCl2 ইউজ করে, অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইড ইউজ করে আমি অ্যালকিল RCl তৈরি করতে পারি, যে তার মেকানিজম নিয়ে ডিসকাস করেছিলাম। মানে সেই কার্বনটা কত ডিগ্রি কার্বন, মানে সেটা প্রাইমারি কার্বন না সেকেন্ডারি কার্বন না টার্সিয়ারি কার্বন, সেই কার্বনের নেচারের উপর ডিপেন্ড করবে যে রিয়াক্টিভিটিটা। যেরকম এক্ষেত্রে রিয়াক্টিভিটিটা প্রাইমারি সেকেন্ডারির বেশি হবে না টার্সিয়ারির বেশি হবে, সেইগুলো আর কি। তো অর্ডার অফ রিয়াক্টিভিটিটা এই ধরনের ক্ষেত্রে টার্সিয়ারি গ্রেটার দেন সেকেন্ডারি গ্রেটার দেন প্রাইমারি, কারণ সেটা কার্বোক্যাটনের স্টেবিলিটির উপর ডিপেন্ড করছে। ওকে, তারপর আমরা হাইড্রোকার্বন থেকে কি করে তৈরি করতে পারি, যেরকম ফার্স্ট ছিল যে ফ্রি রেডিক্যাল জেনারেশনের মাধ্যমে। মানে কোনো একটা আমরা হাইড্রোকার্বন নিলাম, হাইড্রোকার্বন মানে যেই কম্পাউন্ডে কার্বন এবং হাইড্রোজেন আছে, যেরকম এখানে ইথেন নিয়েছি। তো ইথেনের সাথে আমি যদি ক্লোরিন ইন প্রেজেন্স অফ ইউভি লাইটে যদি রিয়াকশন করি, তাহলে ইন প্রেজেন্স অফ ইউভি লাইটে কি হয়, Cl2 থেকে ক্লোরিন র্যাডিক্যাল তৈরি হয়। ওকে, নাও ক্লোরিন র্যাডিক্যাল যখন তৈরি হয় সেটা এরপর এই CH3 বা ইথেনের সাথে রিয়াক্ট করে, র্যাডিক্যাল হচ্ছে খুব রিয়াক্টিভ স্পিসিস। ওকে, তো সেখান থেকে আবার একটা CH3 CH2 র্যাডিক্যাল এরকম তৈরি করে। তো এটা জেনারেলি আমরা বলেছিলাম যে তিনটে স্টেপে হয়। ফার্স্ট হচ্ছে ইনিশিয়েশন স্টেপ, সেকেন্ড হচ্ছে প্রোপাগেশন স্টেপ, আর হচ্ছে টার্মিনেশন স্টেপ। ওকে, তো ইনিশিয়েশন স্টেপে কি হচ্ছে, ইনিশিয়েশন স্টেপে প্রথমে ইউভি লাইটের প্রেজেন্সে ফ্রি র্যাডিক্যালটা জেনারেট হলো। প্রোপাগেশন স্টেপে কি হয়, যখনই ওই ফ্রি র্যাডিক্যালটা জেনারেট হয় তখন দুটো ফ্রি র্যাডিক্যাল একে অপরের সাথে রিয়াক্ট করে সেটা প্রোপাগেট মানে প্রোডাক্ট তৈরি করতে থাকে। টার্মিনেশন স্টেপে কি হয়, টার্মিনেশন স্টেপে যতগুলো ফ্রি র্যাডিক্যালের ওই রিয়াক্ট্যান্ট মিক্সচারে আছে, সিস্টেমে আছে, ততগুলো একে অপরের সাথে কলিশন করে বা একে অপরের সাথে রিয়াক্ট করে কোয়েঞ্চড হয়ে যায়। যেরকম দুটো ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল একে অপরের সাথে রিয়াক্ট করে Cl2 তৈরি করে ফেললো। তো এইভাবে রিয়াকশনটাকে তো টার্মিনেট হতে হবে, না হলে কি হয় যে ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন খুব রিয়াক্টিভ হওয়ার জন্য এটা চলতেই থাকে এবং এটা অনেকগুলো সাইকেলে আমরা প্রোডাক্ট তৈরি হয় বলে এখান থেকে যে কোয়ান্টাম ইল্ড আমরা পাবো, মানে প্রোডাক্টের যে কোয়ান্টাম ইল্ড সেটা অনেক বেশি হয়, হাই কোয়ান্টাম ইল্ড হয়। বাট এটার ব্যাড থেকে আমরা বলেছিলাম যে অনেকগুলো মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হয়, মানে আমরা যেটা ডিজায়ার প্রোডাক্ট চাইছি তার সাথে অনেক আনডিজায়ার প্রোডাক্ট তৈরি হয়ে যায়। তারপর আমরা বলেছিলাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের মাধ্যমে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন মানে কোনো একটা যদি আমরা অ্যালকিল বেনজিন বা অন্য কোনো একটা বেনজিন কম্পাউন্ড যদি নিই, সেখানে কোনো ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডাইন ইন প্রেজেন্স অফ লুইস অ্যাসিড ক্যাটালিস্টের, সেখান থেকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের রিয়াকশনের মাধ্যমে আমরা অর্থ বা প্যারা বিভিন্ন কম্পাউন্ড তৈরি করতে পারি। এবং আমাদের ডিজায়ার আমরা আমরা যদি অর্থ চাই তাহলে অর্থ প্যারা এই মিক্সচার থেকে আমরা খুব সহজেই অর্থকে আমরা সেপারেট করতে পারি। কেন? কারণ তাদের মেল্টিং পয়েন্টের ডিফারেন্স আছে বলে।
তারপরে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কেন লুইস অ্যাসিড ইউজ করা হয়, তার মেকানিজম কি, কোন মেকানিজমের মাধ্যমে মানে রিয়াক্ট্যান্ট মলিকুল গুলো কিভাবে রিয়াকশনে পার্টিসিপেট করে এবং কিভাবে কোন পথে যে সে প্রোডাক্ট উৎপন্ন করছে, সেটা আমরা জাস্ট দেখেছিলাম, তার মেকানিজম বেসিক্যালি। তো আজ আমরা মানে এই মেথডস অফ প্রিপারেশনই স্টাডি করব, মানে কিভাবে বিভিন্ন কম্পাউন্ডকে, হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন কম্পাউন্ডকে কিভাবে প্রিপেয়ার করা হয়, তাদের আরো বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন নিয়ে স্টাডি করব। তো ফার্স্ট হচ্ছে, তো ওই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের যে কন্টিনিউয়েশন, সেটা হচ্ছে স্যান্ডমায়ার রিয়াকশন। স্যান্ডমায়ার স্যান্ডমায়ার রিয়াকশনটা কি? স্যান্ডমায়ার রিয়াকশনটা হচ্ছে কোনো প্রাইমারি অ্যামিনের সাথে মানে কোনো বেনজিন গ্রুপের সাথে কোনো প্রাইমারি অ্যামিন যদি নিই, তাহলে তার সাথে আমি যদি সোডিয়াম নাইট্রাইট NaNO2 এবং কোনো মিনারেল অ্যাসিড, অ্যাকোয়াস মিনারেল অ্যাসিড যেরকম HCl বা HBr বা HI ইত্যাদি যদি অ্যাড করি, এবং সেটা যদি রুম টেম্পারেচার, মানে সেটা আহ, মানে বেসিক্যালি মানে কোনো প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন এটা নেওয়া হয়। প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন যেরকম, অ্যারোমেটিক মানে ধরা যাক একটা বেনজিন গ্রুপের সাথে কোনো প্রাইমারি অ্যামিন মানে হচ্ছে NH2। তো এটার সাথে আমি যদি কোনো অ্যাকোয়াস মিনারেল অ্যাসিড মানে যে HX, এখন এক্সটা হচ্ছে হ্যালোজেন অ্যাটম। এক্সটা কি হতে পারে? ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন আয়োডিন হতে পারে। ওকে, নাও ইন প্রেজেন্স অফ সোডিয়াম নাইট্রাইট NaNO2, যদি রুম টেম্পারেচারে 273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 278 কেলভিন, রুম টেম্পারেচার যদি আমরা ট্রিট করি, তাহলে এখান থেকে অ্যাকোয়াস ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়। Okay? সেটা কি জিনিস? সেটা আমরা এর মেকানিজম গুলো আমরা ডিটেলসে দেখবো। তো এটা বেসিক্যালি হচ্ছে N2+X-। ওকে, তো এটাকে বলা হয় অ্যাকোয়াস ডায়াজোনিয়াম সল্ট। মানে এটা বেসিক্যালি, এই যে কম্পাউন্ডটা, এটা বেসিক্যালি ডায়াজোনিয়াম সল্ট। ওকে, অ্যাকোয়াস ডায়াজোনিয়াম সল্ট। তারপর এটাকে যদি আমরা কিউপ্রাস ক্লোরাইড বা কিউপ্রাস ব্রোমাইড বা কিউপ্রাস আয়োডাইডের সাথে যদি আমরা মিক্স করি, কিউপ্রাস মানে হচ্ছে Cu+1। ওকে, Cu+1 মানে Cu2X2, এটার সাথে যদি মিক্স করি, তাহলে আমরা আহ, মানে আমাদের ডিজায়ার যে প্রোডাক্ট, হ্যালো অ্যারিন কম্পাউন্ড X+N2 আমরা পাই, যেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, এটা বেরিয়ে চলে যায়। ওকে, তো বেসিক্যালি এটা হচ্ছে কি থেকে কি তৈরি করা? প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন থেকে কোনো হ্যালো অ্যারিন কম্পাউন্ড তৈরি করা। ওকে, এটা মনে রাখতে হবে। তো এটার যে রিয়াক্ট্যান্ট, সেটা হচ্ছে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন। ওকে, আর এটার যে প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের হ্যালো অ্যারিন কম্পাউন্ড। তো এদের ক্ষেত্রে রিয়াক্ট্যান্ট মিক্সচারে কি কি আছে? রিয়াক্ট্যান্ট মিক্সচারে হচ্ছে কোনো অ্যাকোয়াস মিনারেল অ্যাসিড। অ্যাকোয়াস মিনারেল অ্যাসিড মানে হচ্ছে এই HX। ওকে, এটা HCl হতে পারে, HBr হতে পারে, HI হতে পারে। সেটাকে আমি সোডিয়াম নাইট্রাইটের সাথে মিক্স করছি। সোডিয়াম নাইট্রাইট মানে হচ্ছে NaNO2। রুম টেম্পারেচারে এটা যদি মিক্স করি, তাহলে একটা অ্যাকোয়াস ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়, N2+X-। ওকে, এই অ্যাকোয়াস ডায়াজোনিয়াম সল্টের মিক্সচারটাকে আমি যদি Cu2X2 মানে Cu+1 সলিউশনের মধ্যে দিয়ে আমি যদি পাস করি বা মিক্স করি, তাহলে আমাদের ডিজায়ার্ড হ্যালো অ্যারিন কম্পাউন্ড +N2 আমরা পেয়ে থাকি। তো এটাই হচ্ছে স্যান্ডমায়ার রিয়াকশন। স্যান্ডমায়ার রিয়াকশন হচ্ছে প্রাইমারি অ্যামিন থেকে, প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন থেকে কি করে আমরা অ্যারোমেটিক হ্যালো অ্যারিন মানে অ্যারোমেটিক হ্যালো কম্পাউন্ড তৈরি করতে পারি। নাও এটার মেকানিজমটা কি, কোন মেকানিজমে এটা ফলো করে? তার প্রথমে আমরা কি কি নিচ্ছি, তার এটার মেকানিজম। প্রথমে আমরা কি কি নিচ্ছি? NaNO2 এবং অ্যাকোয়াস মিনারেল অ্যাসিড। ওকে, তো NaNO2 কি? ও ডবল বন্ড N, ও NO2-, এটা। তো NO2- যে HX নিচ্ছি, সেখান থেকে এই H+ কে গ্রহণ করবে এবং X- বেরিয়ে চলে যাবে। এটা ফার্স্ট। তো কি হলো? ও ডবল বন্ড N, OH+X- তৈরি হলো। এখন এর সাথে এই যে OH-টা আছে, সেটা আবার একটা H+ কে নেবে এবং X- কে বের করে দেবে। তো এটা কি হবে? ও ডবল বন্ড N, OH2++X-। তো যখনই এই OH2+ তৈরি হলো, তো এটা এটা যদি বেরিয়ে চলে যায়, তাহলে কি হবে? তাহলে জল বেরিয়ে চলে যাবে। মানে জল তো স্টেবল, অ্যাকোয়াস সলিউশনে জল বেরিয়ে যাওয়াটা অনেকটা ইজি এনার্জেটিক্যালি।
তো যখনই এটা OH2+ হলো, তখনই এই কম্পাউন্ড থেকে জল বেরিয়ে চলে যাবে, মানে এটা এরকম ভাবে জল বেরিয়ে চলে যাবে। তো O+N, মানে NO+ এরকম একটা তৈরি হলো। এবং এটা রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে। রেজোনেন্সে যদি করে তখন কি হবে, যে O+N+, এটা হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার। তো মেইন যে কম্পাউন্ড সেটা হচ্ছে এই NO+টা। ওকে, না এখন আমি প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিড নিয়েছি NH2, এখন NO+ আমার কাছে আছে। ওকে, তো নাইট্রোজেনের লোন পেয়ার আছে, নাইট্রোজেনের এটা তো এখন ইলেকট্রোফাইল হয়ে গেছে, এটা এখন ইলেকট্রোফাইল হয়ে গেছে, তখন নাইট্রোজেনের লোন পেয়ার এখানে অ্যাটাক করবে। ওকে, দিয়ে কি তৈরি হলো, NH2+। যখন যখন নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে যেহেতু অ্যাটাক করছে, তখন নাইট্রোজেনের মাথায় এখন পজিটিভ চার্জ হয়ে যাবে, NH2+N +O, এটা তৈরি হলো। ওকে, এখন এটা যেহেতু NH2+ আছে, তো এখান থেকে একটা H+ বেরিয়ে চলে যাবে, দিয়ে নিউট্রাল হয়ে যাবে, -H+, NH, N +O। ওকে, নাও এখন এটা সলিউশনে যে H2 আছে তার সাথে রিয়াকশন করে, মানে H3+ যে আছে, ওকে, মানে বেসিক্যালি এই যে H+টা নিচ্ছে, H+টা জলের সাথে রিয়াকশন করে কি তৈরি করবে, H3+। ওকে, সেটা এখানে আসছে, সেটা এখানে এসে এখানে যে অক্সিজেনের লোন পেয়ারটা সেই H3+ এর থেকে একটা H+ নিয়ে নিচ্ছে। ওকে, দেন কি সে প্রডিউস করছে, NH, N +OH+, এখন হলো, দিয়ে এখন যে H2O আছে, সেই অক্সিজেনের লোন পেয়ারটা এই এখান থেকে একটা হাইড্রোজেন নেবে, নিয়ে এই বন্ডের ইলেকট্রনটা এখানে আসছে, দিয়ে তারপর এটা নিউট্রাল তৈরি হয়ে যাচ্ছে। তো এখান থেকে কি জেনারেট হলো, N +H+, তো বেসিক্যালি এভাবেই মানে যখন এটা আবার H3+ জেনারেট হলো, তখন এই OH এর যে লোন পেয়ারটা আছে, সে আবার H3+ থেকে একটা H+ নেবে। ওকে, N+N, OH2+ প্লাস জল তৈরি হলো। এবার যখন এটা OH2+ হয়ে গেল, তখনই এখান থেকে নাইট্রোজেনের তো লোন পেয়ার আছে, সে এখানে আসবে, দিয়ে জলকে বের করে দেবে, কারণ জল বেরিয়ে যাওয়া তো অনেকটা ইজি, কারণ এটা এনার্জেটিক্যালি অনেক ফেভারেবল। এনার্জেটিক্যালি ফেভারেবল মানে জল সিস্টেমে বেরিয়ে আসে অন্য ওয়াটার মলিকুলের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে, আর সেটা এনথালপিক্যালি ফেভারেবল। দিয়ে যখন এটা তৈরি হলো N+, ওকে, তো এটা হচ্ছে N2+, এবং এখানে X- থাকবে এটাকে নিউট্রাল করার জন্য। তো এইটাই হলো ডায়াজোনিয়াম সল্ট। ওকে, নাও এখন যখন ডায়াজোনিয়াম সল্ট তৈরি হলো, সেটার পর আমাদের যে সিস্টেমে কিউ+ আয়ন আছে, Cu+। ওকে, তো যখন এটা N2+X- তৈরি হলো, সেটা সলিউশনে যে Cu+ আছে, Q+ আয়ন আছে, তো বেসিক্যালি যখন এটা ডায়াজোনিয়াম তৈরি হলো, ডায়াজোনিয়াম কি করবে, এখান এটা তো N2+, মানে এখান থেকে যদি নাইট্রোজেন বেরিয়ে যায়, তাহলে এটা অনেকটা বেশি, মানে রিয়াকশনটা ডান দিকে যাবে, কারণ নাইট্রোজেন বেরিয়ে যাওয়ানো একটা ইজি, কারণ সেই গ্যাসিয়াস স্টেটে বেশি স্টেবল হবে কম্পেয়ার টু ইন ডায়াজোনিয়াম সল্ট অ্যাজ N2+। ওকে, তার জন্য সে এখান থেকে ইন নাইট্রোজেন বেরিয়ে যাবে, তো -N2 হয়ে গেল। তো যখন এটা বেরিয়ে গেল, তখন এখানে একটা, এটা নিউট্রাল কম্পাউন্ড হয়ে যেত, বাস এখানে একটা ফ্রি রেডিকেল থাকবে, এবং Cu+ একটা ইলেকট্রন এখান থেকে নিয়ে Cu2+ হয়ে যাবে, কিউপ্রিক আয়ন। যখন এটা কিনে ফ্রি রেডিকেল জেনারেট হলো, সেটা এবার X- এর সাথে রিয়াক্ট করছে, X- থেকে একটা ইলেকট্রন নিয়ে, মানে এটা হচ্ছে ফ্রি রেডিকেল রিয়াকশন, এখান থেকে এক্স, মানে হ্যালো অ্যারিন কম্পাউন্ড তৈরি করছে, প্লাস আরেকটা ইলেকট্রন এখানে ছেড়ে দিচ্ছে। তো যখনই আরেকটা ইলেকট্রন ছেড়ে দিল, এখন Cu2+ এই একটা ইলেকট্রন নিয়ে রিডাকশন হয়ে, রিডিউসড হয়ে, এই একটা ইলেকট্রন এরপর Cu2+ এর সাথে রিয়াক্ট করে Cu2+ কে রিডিউস করে Q+ আয়ন Cu+1 ফিরিয়ে আনবে। ওকে, কারণ কি, কারণ এটা তো আমরা ক্যাটালিস্ট হিসেবে ইউজ করছি, তাহলে যেটা আমরা ইউজ হয়েছে সেই ফর্মটাতেই আবার ফিরে আসতে হবে, কারণ ক্যাটালিস্ট রিয়াকশনে পার্টিসিপেট করবে না, শুধুমাত্র তাকে এনহ্যান্স, তার রিয়াকশন রেটকে এনহ্যান্স বা সাপ্রেস করতে পারবে। তো যখন এটা কিউপ্রাস থেকে কিউপ্রিক হয়েছিল, তো কিউপ্রিকটা আবার আরেকটা ইলেকট্রনের সাথে রিয়াক্ট করে রিডিউসড হয়ে Cu+1 পরিণত হবে। তো বেসিক্যালি এভাবে আমরা মানে ডায়াজোনিয়াম সল্ট থেকে
আমরা আমাদের যে ডিজায়ার প্রোডাক্ট হ্যালো অ্যারিন কম্পাউন্ডটা পাচ্ছি। ওকে, হ্যালো বেনজিন কম্পাউন্ড আমরা পাচ্ছি। তো এটা বেসিক্যালি তার মেকানিস্টিক পাথওয়ে, যে কিভাবে কোনো প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন থেকে আমরা NO2 এবং মিনারেল অ্যাসিড, অ্যাকুয়াস মিনারেল অ্যাসিড ইউজ করে ডায়াজোনিয়াম সল্ট প্রিপেয়ার করি, এবং ডায়াজোনিয়াম সল্ট থেকে তারপর আমরা যদি কিউ প্লাস ক্লোরাইড বা কিউ প্লাস সল্ট তাকে যদি আমরা মিক্সারে অ্যাড করি, তো সেখানে একটা ফ্রি রেডিক্যাল রিয়াকশনের মাধ্যমে আমরা আহ, আমাদের যে ডিজায়ার্ড হ্যালো বেনজিন কম্পাউন্ড এবং তার সাথে আমরা নাইট্রোজেন অ্যাজ গ্যাসিয়াস প্রোডাক্ট হিসেবে পেয়ে থাকি। ওকে, তারপর নেক্সট যে মেথড, সেটা হচ্ছে ফ্রম অ্যালকিন থেকে। তো আমরা অ্যালকিন থেকে কি করে মানে ফার্স্ট আমরা অ্যালকোহল থেকে কি করে আমরা হ্যালো অ্যালকিন কম্পাউন্ড হ্যালো হ্যালো অ্যালকিন কম্পাউন্ড তৈরি করতে পারবো সেগুলো প্রথমে বলেছি। দেন হাইড্রোকার্বন থেকে, মানে বেসিক্যালি অ্যালকেন থেকে কি করে আমরা তৈরি করতে পারবো সেটাও বলেছি। দেন অ্যারিন কম্পাউন্ড থেকে, তারপর আমরা অ্যালকিন থেকে কি করে আমরা তৈরি করব। তার মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড, মানে বেসিক্যালি HX, যেখানে এক্সটা হচ্ছে হ্যালোজেন অ্যাটম। এক্স ইকুয়াল টু ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো ফার্স্ট প্রথমে আমরা কোনো অ্যালকিন নিয়ে, মানে ধরা যাক আমাদের কাছে কোনো অ্যালকিন মানে C+C যেখানে প্রেজেন্ট আছে, মানে যেখানে কার্বন অ্যাটম sp2 হাইব্রিডাইজ। তো এক্ষেত্রে এর এর সাথে আমরা যদি HCl বা মানে HX বেসিক্যালি যদি আমরা অ্যাড করি, তাহলে HX এই কার্বন CC যে ডবল বন্ডে সেখানে অ্যাড হয়ে যাবে। তো কি করে, বেসিক্যালি একটা প্রথমে ফার্স্ট H+ অ্যাড হবে, মানে এটা এরকম প্রোডাক্ট তৈরি হবে, এক্স, এইচ, এইচ, এইচ। তো এইখানে এই HX এরকম ভাবে এই কার্বন কার্বন ডবল বন্ডে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এটার মেকানিজম কি, এটা জাস্ট সিম্পল মেকানিজম। তো HX মানে কি, এটা একটা অ্যাসিড। তো ফার্স্ট প্রথমে H+ জেনারেট হবে সলিউশনে, যখন সেটা H+ জেনারেট হলো, এখন মানে HX থেকে ফার্স্ট H+ প্লাস X- জেনারেট হচ্ছে। তো যখন এখানে সলিউশনে H+ জেনারেট হচ্ছে, তখন আমাদের মিক্সচারে যে কার্বন কার্বন ডবল বন্ড আছে, ডবল বন্ড মানে কি পাই বন্ড ডেন্সিটি সেই H+ কে অ্যাটাক করবে, মানে H+ পাই বন্ড ডেন্সিটির দিকে আসবে। কারণ কি, পাই বন্ড ডেন্সিটি মানে কি, সেখানে ইলেকট্রনের ডেন্সিটি অনেক বেশি। তো সেটা একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, আর H+ হচ্ছে একটা ইলেকট্রোফাইল। তো এই পাই ডেন্সিটি H+ কে অ্যাটাক করবে। দেন একটা H+ একটা কার্বনেতে যে অ্যাটাচড হবে, কিভাবে অ্যাটাচড হবে এবং কোন কার্বনে অ্যাটাচড হবে সেটা ডিপেন্ড করছে যে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কোথায় বেশি। যেখানে যেখানে কার্বনের মাথায় পজিটিভ চার্জ হলে তার স্টেবিলিটি বেশি হবে, সেই তার মানে তার পাশের কার্বনে হাইড্রোজেন অ্যাটমটা অ্যাটাচড হবে। ওকে, তো এখানে যদি হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচড হয়, এই কার্বনের সাথে যদি হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচড হয়, তাহলে তার পজিটিভ চার্জটা তার পাশের কার্বনে জেনারেট হবে। ওকে, তো যেহেতু এখানে একটাই কার্বন কার্বন ডবল বন্ড আছে এবং আর কোনো কার্বন অ্যাটম নেই, বা ডবল বন্ডটা যেহেতু সিমেট্রিক ডবল বন্ড, তো যে কোনো একটা কার্বন অ্যাটমেরই হাইড্রোজেন অ্যাটমটা অ্যাটাচড হতে পারে, কারণ যেখানেই পজিটিভ চার্জ জেনারেট হোক না কেন, সেটা একই রকম, একই কম্পাউন্ড, একই রকম কার্বোক্যাটায়ন জেনারেট করবে। তো এখানে প্লাস তৈরি হবে। দেন তারপর সলিউশনে X- আছে, এখন X- এই কার্বোক্যাটায়নে অ্যাটাক করে জাস্ট এখানে অ্যাড হয়ে যাবে, এক্স, সি, এইচ, এইচ, এইচ। ওকে, তো এভাবে অ্যালকিনের সাথে আমরা HX বা মানে যেখানে এক্স হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তো এটা অ্যাড করে আমরা সেখানে এই হ্যালো অ্যালকেন কম্পাউন্ড আমরা তৈরি করতে পারি। তো এখন বললাম যে যেখানে কোনখানে এই H+টা অ্যাড হবে, কোনখানে কোন কার্বনের সাথে H+টা অ্যাড হবে, সেটা ডিপেন্ড করবে যে H+ অ্যাড হওয়ার পর যে কার্বোক্যাটনটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটনের স্টেবিলিটি কোথায় বেশি তার উপর। যেরকম একটা এক্সাম্পল যদি দেখি, যে ধরা যাক CH3, CH ডবল বন্ড, CH2। তো এর সাথে আমরা যদি HBr বা HI অ্যাড করছি, শুধুমাত্র অ্যাকোয়াস HBr অ্যাড করছি, তো প্রথমে HBr থেকে H+ জেনারেট হচ্ছে নাও। তারপর এই পাই বন্ড ডেন্সিটি হচ্ছে এক্সাম, পাই বন্ড ডেন্সিটি, এই যে পাই বন্ড ডেন্সিটিটা আছে, পাই বন্ড ডেন্সিটি H+ কে অ্যাটাক করবে। তো যখন এটা H+ কে অ্যাটাক করলো, তখন H+ এর দুটো পসিবিলিটি আছে। ওকে, কি কি পসিবিলিটি? একটা পসিবিলিটি হচ্ছে CH3, CH,
CH2, এইখানে H প্লাসটা অ্যাড হওয়া, এইখানে H প্লাসটা অ্যাড হওয়া, এইখানে যদি H প্লাসটা অ্যাড হয় তাহলে কার্বোক্যাটনটা মানে পজিটিভ চার্জটা এখানে জেনারেট হবে। আর তার সেকেন্ড পসিবিলিটি কি? সেকেন্ড পসিবিলিটি হচ্ছে CH3, CH, CH2 এবং এখানে H প্লাসটা অ্যাড হওয়া। এখানে Hটা যদি অ্যাড হয় কার্বোক্যাটনটা এখানে তৈরি হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে 1 নাম্বার প্রোডাক্ট, এটা 2 নাম্বার প্রোডাক্ট, মানে দুটো পসিবিলিটি। তো এখানে এই CH3 গ্রুপটা থাকার জন্য, এই CH3 গ্রুপটা CH কার্বনের সাথে অ্যাটাচড হয়ে থাকার জন্য বেসিক্যালি 2 ধরনের পসিবিলিটি জেনারেট হচ্ছে, মানে দুটো কার্বোক্যাটায়ন তৈরির পসিবিলিটি তৈরি হচ্ছে। তো এখন আমাকে দেখতে হবে কোন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি। এখন এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে 1 নাম্বার প্রোডাক্টে, সেখানে কার্বোক্যাটায়নটা মানে পজিটিভ চার্জটা সেকেন্ডারি কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে আছে। আর এইখানে যে কার্বোক্যাটনটা তৈরি হয়েছে সেখানে পজিটিভ চার্জটা প্রাইমারি কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে আছে। এখন আমরা জানি, আমরা জাস্ট আগে ফার্স্ট লেকচারে ডিসকাস করেছিলাম একবার ব্রিফলি, যে কার্বোক্যাটনের স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে। সে অনেক কিছু ফ্যাক্টরস আছে, তার মধ্যে যেরকম আছে প্লাস আই এফেক্ট, প্লাস আর এফেক্ট, মানে ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স এফেক্ট ইত্যাদি। তো এখানে সেকেন্ডারি কার্বোক্যাটনের স্টেবিলিটি প্রাইমারি কার্বোক্যাটনের স্টেবিলিটির থেকে বেশি। কেন? কারণ সেকেন্ডারি কার্বোক্যাটনের সাথে দুটো মিথাইল গ্রুপ যুক্ত হয়ে আছে। তো এই মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য ওই কার্বোক্যাটনের স্টেবিলিটি বেশি হবে। কেন কেন বেশি হচ্ছে, মানে যাদের প্লাস আই গ্রুপ আছে কেন কার্বোক্যাটন তাদের ক্ষেত্রে স্টেবল? কারণ কার্বোক্যাটন মানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি, মানে কোন একটা কার্বনের সাথে পজিটিভ চার্জ যুক্ত থাকার মানে সেই কার্বনের ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। তো এখন সেই কার্বন অ্যাটমের সাথে যদি প্লাস আই যুক্ত মানে ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত কোনো গ্রুপ থাকে, তাহলে সে ইলেকট্রনকে পুশ করতে পারে ওই ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনের দিকে। তার ফলে কি হয়, ওই যে কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা আগে ছিল, এখন সেই ইলেকট্রন পুশ করার ফলে তার ডেফিসিয়েন্সিটা অনেকটা কমে গেল, মানে রিলেটিভলি কমে গেল। তো মোটামুটি ভাবে বেসিক কনসেপ্ট অফ স্টেবিলিটি অফ কার্বোক্যাটন হচ্ছে এটাই, মানে যখন কোনো কার্বন মানে যে কার্বনের সাথে কোনো পজিটিভ চার্জ যুক্ত হয়ে আছে তার সাথে যদি কোনো প্লাস আই এফেক্ট বা প্লাস আর এফেক্ট যুক্ত কোনো গ্রুপ থাকে, তাহলে সে কার্বোক্যাটনের স্টেবিলিটি বেশি হবে কম্পারেটিভ রিলেটিভ টু আদার। তো এটা তো এখানে সেকেন্ডারি কার্বোক্যাটনের স্টেবিলিটি বেশি কম্পেয়ার টু প্রাইমারি কার্বোক্যাটন। সেকেন্ডারি কার্বন গ্রেটার দ্যান প্রাইমারি কার্বন। তার ফলে ফার্স্ট যে প্রোডাক্ট, 1 নাম্বার যে প্রোডাক্ট, তার কার্বোক্যাটনের স্টেবিলিটিটা বেশি হলো। ওকে, তো এটা বেশি হওয়া মানে হচ্ছে এটা মেজর প্রোডাক্ট হিসেবে তৈরি হবে। তো এরপর কি হবে, এরপর জাস্ট এই কার্বোক্যাটনের সাথে এক্স মাইনাস যুক্ত হয়ে যাবে, দিয়ে 2 ধরনের প্রোডাক্ট তৈরি করবে। ফার্স্ট বা মেজর প্রোডাক্ট সেটা হচ্ছে CH3, CHX, CH3। আর সেকেন্ড মাইনর প্রোডাক্ট যেটা, মেজর প্রোডাক্ট মানে যেটা বেশি পরিমাণে তৈরি হচ্ছে, মাইনর প্রোডাক্ট মানে যেটা আমরা কম পরিমাণে পাচ্ছি, CH3, CH2, CH2X। ওকে, তো এখানে 2 ধরনের প্রোডাক্ট আমরা পাচ্ছি, একটা মেজর একটা মাইনর। তো আমরা যদি কোনো অ্যাসিমেট্রিক অ্যালকিন কম্পাউন্ড নিই, আহ, তার সাথে আমি যদি অ্যাকোয়াস HBr বা HI বা HCl যদি অ্যাড করি, সেখান থেকে আমি 2 ধরনের প্রোডাক্ট পাবো, একটা মেজর প্রোডাক্ট একটা মাইনর প্রোডাক্ট হবে। এখন মেজর প্রোডাক্ট কোনটা হবে সেটা ডিপেন্ড করছে যে কার্বোক্যাটনটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটনের স্টেবিলিটির উপর। ওকে, মোস্ট স্টেবল কার্বোক্যাটন যেটা, সেটা মেজর প্রোডাক্ট দেবে। ওকে, তো এটা ডিপেন্ড করছে, ডিপেন্ডস আপন দ্য স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটন। তো এটা যদি মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন মেজর প্রোডাক্ট দেবে। তো এই যে মেজর প্রোডাক্ট মাইনর প্রোডাক্ট, তো এটা বেসিক্যালি মার্কোনিকভ রুল বলা হয়। তো এটা শুধুমাত্র অ্যাকোয়াস HCl, HBr, HI অ্যাড করার পর। যদি আমরা সিস্টেমে পারক্সাইড নিই, তো এটা হচ্ছে ইন দ্য অ্যাবসেন্স অফ পারক্সাইড, যদি আমরা সিস্টেমে পারক্সাইডের সাথে আমি যদি এই HCl, HBr, HI অ্যাড করি, তাহলে কিন্তু অপোজিটটা হবে, মানে এখানে যেটা মাইনর প্রোডাক্ট তৈরি হচ্ছে সেখানে মেজর প্রোডাক্ট তৈরি হবে, বাকি এখানে যেটা মেজর প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা এখানে মাইনর প্রোডাক্ট তৈরি হবে। তো ওটাকে বলা হয় অ্যান্টি মার্কোভনিকভ রুল। কারণ সেটা অ্যানায়নের স্টেবিলিটি, কার্বো অ্যানায়নের স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে, তার মেকানিজমটা কমপ্লিটলি আলাদা। তো এখানে যে রিয়াকশনটা থ্রু কার্বোক্যাটায়নের মাধ্যমে যাচ্ছে, সেখানে পারক্সাইড অ্যাড করার ফলে সেখানে মেকানিজমটা আলাদা হবে।
মানে রিঅ্যাকশন ডায়নামিক্স এর যে পাথওয়েজ সেটা কমপ্লিটলি আলাদা হচ্ছে। তো ইন প্রেজেন্স অফ পারক্সাইড মানে হচ্ছে H2O2 ফর এক্সাম্পল, প্রোডাক্ট রেশিও উইল ফলো অ্যান্টি-মার্কভ রুল। কারণ কি? কারণ রিঅ্যাকশন পাথওয়েজ অর মেকানিজম ডিফারেন্ট। কারণ কি? কারণ এটা মানে যখন আমরা HCl মানে অ্যাকুয়াস HCl HBr HI নিচ্ছি, তখন থ্রু কার্বোক্যাটায়নের মাধ্যমে বেসিক্যালি প্রোডাক্ট জেনারেট হচ্ছে, মানে রিঅ্যাকশনটা প্রগ্রেস হচ্ছে থ্রু কার্বোক্যাটায়ন জেনারেশনের মাধ্যমে। ওকে, তো এটা হচ্ছে থ্রু কার্বোক্যাটায়ন। বাট ইন প্রেজেন্স অফ পারক্সাইড এটা কিন্তু র্যাডিক্যাল মেকানিজম ফলো করে। কেন? তো যখন আমি পারক্সাইড নিচ্ছি কোনো, ধরা যাক ROOR, এটা একটা পারক্সাইড। তো এখানে যে ও ও বন্ড আছে না, যে কোনো পারক্সাইডের ক্ষেত্রে এই যে ও ও বন্ড আছে সেটা হচ্ছে আনস্টেবল বন্ড। কারণ কি? কারণ অক্সিজেনের তো লোন পেয়ার আছে, আর দুটো অক্সিজেনের যে লোন পেয়ার তাদের তাদের স্পেস কম থাকার জন্য দুটো লোন পেয়ারের মধ্যে মোটামুটি ভাবে স্টেরিক হিন্ড্রেন্স হয়, মানে একে অপরকে রিপেল করতে থাকে। তো তার ফলে এই ও ও বন্ড কখনই স্টেবল হতে পারে না পারক্সাইডের ক্ষেত্রে। তো মোটামুটি ভাবে একটা হিট করলে এই ও ও বন্ডটা ব্রেক করে যায়, তো এটা ব্রেক করে র্যাডিক্যাল তৈরি করে, আরো র্যাডিক্যাল, পারক্সো র্যাডিক্যাল তৈরি হয়, পারক্সি র্যাডিক্যাল। তো যখন এই পারক্সি র্যাডিক্যাল তৈরি হলো, এরপর আমার সিস্টেমে কি আছে? HBr HCl বা HI যে কোনো কিছু আছে। তো এই আর ও র্যাডিক্যাল, ধরা যাক HBr আছে সিস্টেমে, তো এটার সাথে রিয়াক্ট করছে। র্যাডিক্যাল খুব রিয়াক্টিভ স্পিসিস হয়, তো এটার সাথে রিয়াক্ট করে ROH প্লাস Br র্যাডিক্যাল তৈরি করবে। ওকে, এটা হচ্ছে ইনিশিয়েশন স্টেপ, ফার্স্ট স্টেপ। দেন যখন এটা বিআর র্যাডিক্যাল তৈরি করলো, এরপর আমার সিস্টেমে আমার যে মেন সাবস্ট্রেট, মেন রিয়াক্ট্যান্ট, সেটা হচ্ছে অ্যালকিলি, CH3 CH ডবল বন্ড CH2। তো ফার্স্ট এটা বিআর র্যাডিক্যাল তৈরি হয়েছে, ওকে, ইনিশিয়েশন স্টেপের মাধ্যমে। তো এখন এই যে পাই ইলেকট্রন ডেন্সিটি আছে সেখান থেকে দুটো র্যাডিক্যাল তৈরি হবে, জাস্ট এখানে একটা CH র্যাডিক্যাল এবং CH2 র্যাডিক্যাল। ওকে, নাও এখন সিস্টেমে যে বিআর র্যাডিক্যাল আছে, তো বিআর র্যাডিক্যাল কোন কার্বন অ্যাটমের সাথে যুক্ত হবে? এটা তো এর কাছে তো দুটো পসিবিলিটি আছে, একটা হচ্ছে এইখানের সাথে যুক্ত হওয়া, একটা হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত হওয়া। এখন এটা যে কার্বনের সাথে যুক্ত হয়ে যে ফ্রি র্যাডিক্যালটা তৈরি হবে, সেই র্যাডিক্যালের স্টেবিলিটি কোথায় বেশি তার উপর ডিপেন্ড করবে কোনটা মেজর প্রোডাক্ট হবে এবং কোনটা মাইনর প্রোডাক্ট হবে। ওকে, তো এক্ষেত্রে দুটো পসিবিলিটি হচ্ছে। ফার্স্ট পসিবিলিটি কি? যে যদি কার্বন অ্যাটমটা CH3 CH র্যাডিক্যাল, CH বিআর এবং CH2 র্যাডিক্যাল তৈরি হলো। আর সেকেন্ড পসিবিলিটি যে CH3 CH র্যাডিক্যাল এবং CH2 বিআর। তো এটা দুটো পসিবিলিটি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। ওকে, এখন আমাকে দেখতে হবে, এটা হচ্ছে তার রেট ডিটারমাইনিং স্টেপ, যে প্রথমে মানে রিয়াক্ট্যান্ট থেকে, এটা হচ্ছে মেন রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্ট থেকে যে ইন্টারমিডিয়েট অ্যালকেন র্যাডিক্যাল কম্পাউন্ড তৈরি হলো, দুটো পসিবিলিটি, দুটো পাথওয়েজ এর মাধ্যমে, সেটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। তো এই যে ফরমেশনটা, সেটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ বা RDS। রেট ডিটারমাইনিং স্টেপ কাকে বলি? যে কোনো রিয়াকশনের রেট ডিটারমাইনিং স্টেপ হচ্ছে সেটাই, যেটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ, মানে যে স্টেপের রেটের উপর ডিপেন্ড করবে ফুল যে কমপ্লিট যে রিয়াকশন, সেই রিয়াকশনের রেট। ওকে, মানে সেই স্লোয়েস্ট স্টেপটাই কিন্তু ফুল রিয়াকশনকে কন্ট্রোল করছে। তো যখন এই যে র্যাডিক্যাল ফরমেশনটা, সেটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। তো এখন কোন র্যাডিক্যালের স্টেবিলিটি বেশি? তো এক্ষেত্রে যে র্যাডিক্যালটা আছে সেটা হচ্ছে প্রাইমারি কার্বনের উপর, 1 ডিগ্রি কার্বনের উপর র্যাডিক্যালটা আছে। আর এইখানে যে র্যাডিক্যালটা আছে 2 নাম্বার প্রোডাক্টে, সেটা হচ্ছে সেকেন্ডারি কার্বনের উপর। এখন র্যাডিক্যালের স্টেবিলিটি অনেকটাই কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর। কেন? কারণ কার্বোক্যাটায়ন মানে কি? কার্বনের সাথে দুটো মানে ফুল ইলেকট্রন ডেফিসিয়েন্সি, মানে সেখান থেকে আমি ইলেকট্রনটাকে বের করে দিয়েছি, তার জন্য পজিটিভ চার্জ জেনারেট হয়েছে। এখন সেটা হচ্ছে ফুল ডেফিসিয়েন্সি। আর র্যাডিক্যাল মানে হচ্ছে সেখানে একটা ইলেকট্রন আছে, তো সেখানে তার ভ্যালেন্সি ফুলফিল হওয়ার জন্য আর একটা ইলেকট্রন তার কাছে চায়। তো যেহেতু এটাও ইলেকট্রনের ডেফিসিয়েন্সি, তো ইলেকট্রনের ডেফিসিয়েন্সিকে সাপোর্ট করার জন্য জাস্ট প্লাস আই এফেক্ট যুক্ত যদি কোনো গ্রুপ থাকে, তাহলে সেটা ওই র্যাডিক্যালকে স্টেবিলিটি দেবে। কারণ তাকে সেই প্লাস আই এফেক্ট তাকে
ইলেকট্রন পুশ করতে পারে, তারপর ইলেকট্রন ডেনসিটি পুশ করতে পারে, তার ফলে তার র্যাডিক্যালের ডেফিসিয়েন্সিটা অনেকটা কমে যায়। তো এক্ষেত্রে র্যাডিক্যাল স্টেবিলিটিটা উপর ডিপেন্ড করবে। তো এটাও কিন্তু ডিপেন্ড করছে র্যাডিক্যাল স্টেবিলিটির উপর। এখন র্যাডিক্যাল স্টেবিলিটি হচ্ছে সেকেন্ডারি কার্বনের বেশি গ্রেটার দেন প্রাইমারি কার্বন। ওকে, তার ফলে তো এই 2 নাম্বার প্রোডাক্টের র্যাডিক্যাল স্টেবিলিটি বেশি, তো এটা হচ্ছে মোস্ট স্টেবল। তার জন্য এটা মেজর প্রোডাক্ট দেবে। এখন সিস্টেমে কি আছে, সিস্টেমে এখন এক্স র্যাডিক্যাল আছে, মানে বিআর র্যাডিক্যাল আছে, সরি হাইড্রোজেন র্যাডিক্যাল আছে। এখন এই হাইড্রোজেন র্যাডিক্যাল এটার সাথে রিয়াক্ট করবে, এই দুটো প্রোডাক্টের সাথে। তো এটার সাথে হাইড্রোজেন র্যাডিক্যাল রিয়াক্ট করছে, CH3 CH CH2, এখানে বিআর, এটা এইচ তৈরি হচ্ছে 1 নাম্বার। আর এটা যেটা তৈরি হচ্ছে এটা 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার। 1 নাম্বার যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে CH3 CH CH2 বিআর, আর এখানে এইচ। তো এটা মেজর প্রোডাক্ট তৈরি হচ্ছে। ওকে, তো এখন শুধুমাত্র অ্যাকোয়াস HCl বা HBr বা HI অ্যাড করার পর মার্কনিকভস রুল থেকে, মানে থ্রু কার্বোক্যাটায়ন জেনারেশনের মাধ্যমে আমরা যে দুটো প্রোডাক্ট পেয়েছিলাম, তার মেজর প্রোডাক্টটা হচ্ছে যেখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি সেখানে হ্যালোজেন অ্যাটমটা যুক্ত থাকবে। ওকে, সেটা ছিল মার্কনিকভস রুল। বাট ইন প্রেজেন্স অফ পারক্সাইডে যেহেতু সেটা মেকানিজমটা কমপ্লিটলি আলাদা হয়ে গেল, মানে র্যাডিক্যাল মেকানিজমের মাধ্যমে এখন যাচ্ছে, তো এখন যেখানে র্যাডিক্যালের স্টেবিলিটি বেশি সেখানে হাইড্রোজেন অ্যাটম যুক্ত হচ্ছে। ওকে, তো এটা তার জন্য মেজর প্রোডাক্ট এবং মাইনর প্রোডাক্টটা কমপ্লিটলি ইনভার্স হয়ে গেল। তো এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভস রুল। তো ব্রিফ যেটা আমরা টেক হয়েছে, যেটা মার্কভনিকভ মার্কভনিকভস রুল, এটা হচ্ছে ইন প্রেজেন্স অফ অ্যাকুয়াস HX, সেটা কি, যে যেখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, যে কার্বনের কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি সেখানে হ্যালোজেন অ্যাটম যুক্ত থাকবে। এক্স এক্স মাইনাস, যেটা হচ্ছে হ্যালোজেন অ্যাটম অ্যাটাকস অ্যাট দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটাইন, সেটা মেজর প্রোডাক্ট দেবে। ওকে, বাট ইন প্রেজেন্স অফ পারক্সাইড অ্যান্টি অ্যান্টাই মার্কভনিকভস, ইন প্রেজেন্স অফ পারক্সাইড, সেখানে যে হ্যালোজেন র্যাডিক্যালটা অ্যাটাক অ্যাট দ্য কার্বন, সরি এখানে হাইড্রোজেন অ্যাটম অ্যাটাকস অ্যাট দ্য কার্বন where stability of radical is highest, সেটা মেজর প্রোডাক্ট দেবে। ওকে, তো এটাই জাস্ট ডিফারেন্স মার্কনিকভস এবং অ্যান্টি মার্কনিকভস রুলের মাধ্যমে। ওকে, তো এটার মেন রিজন হচ্ছে যে রিয়াকশন ডাইনামিক্স এর যে মেকানিজম, মানে কোন পথে রিয়াকশনটা যাচ্ছে সেটা কমপ্লিটলি আলাদা। মার্কনিকভস রুলে ইন প্রেজেন্স অফ অ্যাকুয়াস HX, সেটা কার্বোক্যাটায়ন পাথওয়েজ এর মাধ্যমে যাচ্ছে। বাট অ্যান্টি মার্কনিকভস রুলে ইন প্রেজেন্স অফ পারক্সাইড সেটা র্যাডিক্যাল পাথওয়েজ এর মাধ্যমে যাচ্ছে। ওকে, তারপরে নেক্সট যে প্রিপারেশন মেথড আছে সেটা হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জের মাধ্যমে। হ্যালোজেন এক্সচেঞ্জ, হ্যালোজেন এক্সচেঞ্জ মানে কোন আমরা অ্যালকিল হ্যালাইড নিয়েছি, মানে RX নিয়েছি, যেখানে এক্সটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, বা ক্লোরিন ব্রোমিন, বেসিক্যালি আয়োডিন নাম। তার সাথে আমি যদি কোনো সোডিয়াম বা পটাশিয়াম আয়োডাইড নিই, কোন আয়োডাইড সল্ট, তাহলে এই I- যেটা জেনারেট হচ্ছে সেই I- আর কে অ্যাটাক করবে এবং এক্স কে রিপ্লেস করবে। ওকে, এটা আমরা SN2 রিয়াকশনের মাধ্যমে, মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন 2 SN2 রিয়াকশনের মাধ্যমে হতে পারে, আবার SN1 রিয়াকশনের মাধ্যমেও হতে পারে। তো এখানে RI জেনারেট হবে প্লাস NaX জেনারেট হবে। ওকে, তো এটা ছিল আমার মেন রিয়াক্ট্যান্ট, এটা ছিল RI। তো এটা রিপ্লেস হয়ে গেল, রিপ্লেস এক্স বাই আই। ওকে, তো এই রিয়াকশনকে ফিঙ্কেলস্টাইন রিয়াকশন বলা হয়। আমি জানতাম না। এখন এই NaX যেটা তৈরি হলো, সেই এখন আমি এই রিয়াকশনের যে সলভেন্ট, সেই সলভেন্ট হিসাবে আমি ড্রাই অ্যাসিটোন ইউজ করা হয়। তো অ্যাসিটোন অর্গানিক সলভেন্ট, আর NaX হচ্ছে একটা সল্ট, আয়নিক সল্ট। তো অর্গানিক সলভেন্ট অ্যাসিটোনের মধ্যে NaX প্রেসিপিটেট করে যাবে। তো যখনই রিয়াকশনটা অগ্রসর হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে, তো যখনই সেটা NaX তৈরি করছে সেটা প্রেসিপিটেট করে যাচ্ছে। তার ফলে ওই আমরা জানি যে ইকুইলিব্রিয়াম রুল থেকে, লাস্ট প্রিন্সিপাল থেকে, তো রিয়াকশনটা লেফট টু রাইট, ডান দিকে ফিজিবলি
প্রগ্রেস হতে পারবে। ওকে, বাট অ্যালকিল ফ্লুরাইড আমরা কি করে তৈরি করি? আমরা এতক্ষণ ধরে বেশ সবসময় আমরা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নিয়ে কথাবার্তা বলছিলাম, অ্যালকিল ফ্লুরাইড, আয়োডাইড, ক্লোরাইড। তো অ্যালকিল ফ্লুরাইড কি করে তৈরি করব? কেন ফ্লুরাইড নিয়ে কথাবার্তা বলছিলাম না, কারণ বেসিক্যালি মানে কোনো অ্যালকিল মানে সাবস্টিটিউশন রিয়াকশনের মাধ্যমে এটা তৈরি করা যায় না। সরি, সাবস্টিটিউশন রিয়াকশনের মাধ্যমে এটা তৈরি করতে হয়, কারণ এফ মাইনাস যে ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশির জন্য এফ মাইনাস যে নিউক্লিওফাইলটা তার ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি এবং সেটা সাইজও অনেক ছোট। তাই এটা যে কোনো অ্যালকিল গ্রুপকে অ্যাটাক করে, মানে SN2 বা SN2 বেসিক্যালি রিয়াকশনের মাধ্যমে সেটা অন্য অ্যালকিল গ্রুপ, অন্য হ্যালাইড গ্রুপকে সাবস্টিটিউট করে এটা অ্যালকিল ফ্লুরাইড তৈরি করতে পারে। তো বেসিক্যালি অ্যালকিল ফ্লুরাইড হচ্ছে একটা জাস্ট প্রিপারেশন অফ, মানে কোনো RX কে নিয়ে, অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইড কে নিয়ে, সেটা আমি যদি কোনো মেটালিক ফ্লুরাইডের উপস্থিতিতে, মেটালিক ফ্লুরাইড মানে AgF, Hg2F2 এটসেট্রা, যদি আমরা হিট করি তাহলে অ্যালকিল ফ্লুরাইড তৈরি হবে, প্লাস AgBr বা AgI এগুলো তৈরি হবে। ওকে, এবং এটাকে বলা হয় সোয়ার্টস রিয়াকশন। ওকে, ওকে, সো বেসিক্যালি আজ আমরা লাস্ট যে প্রিপারেশন রিয়াকশন, যে স্ট্যান্ডমায়ার রিয়াকশন, কি করে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন থেকে কি করে আমরা হ্যালো অ্যারিন কম্পাউন্ড তৈরি করতে পারবো, সেটা জাস্ট দেখলাম। মানে পুরো সেটা হচ্ছে স্যানমায়ার রিয়াকশনের যে প্রথমে মানে অ্যাকোয়াস মিনারেল অ্যাসিড তার সাথে সোডিয়াম নাইট্রাইট ইন রুম টেম্পারেচারে মিক্স করে প্রথমে আমরা ডায়াজোনিয়াম সল্ট তৈরি করব। দেন ডায়াজোনিয়াম সল্টের মিক্সারের সাথে আমরা যদি কিউপ্রাস আয়োডাইড বা কিউপ্রাস ব্রোমাইড ইত্যাদি যদি অ্যাড করি, তাহলে সেখান থেকে আমরা হ্যালো অ্যারিন কম্পাউন্ড তৈরি করতে পারবো। এটা জাস্ট মেকানিজম প্রথমে দেখলাম যে কিভাবে কোন রিয়াকশন পাথওয়েজের মাধ্যমে রিয়াকশন এই প্রোডাক্ট আমরা পেতে পারি। দেন অ্যালকিন থেকে কি করে আমরা হ্যালো অ্যালকেন কম্পাউন্ড তৈরি করব, মানে কি করে কার্বন কার্বন ডবল বন্ডের সাথে আমরা HX মানে ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোফোবিক অ্যাসিড ইত্যাদি অ্যাড করে সেখান থেকে আমরা হ্যালো অ্যালকেন কম্পাউন্ড তৈরি করতে পারবো। তো এটা বেসিক্যালি মানে দুভাবে হয়, একটা হচ্ছে ইন প্রেজেন্স অফ অ্যাকোয়াস HX, আর আরেকটা হচ্ছে ইন প্রেজেন্স অফ পারক্সাইড। তো ইন প্রেজেন্স অফ অ্যাকোয়াস HX এটা মার্কোনিকভ রুল অনুযায়ী মেজর প্রোডাক্ট বা মাইনর প্রোডাক্ট আমরা পাই। আর ইন প্রেজেন্স অফ মানে যেটা কিন্তু কার্বোক্যাটায়ন পাথওয়েজের মাধ্যমে যাচ্ছে, তো আর ইন প্রেজেন্স অফ পারক্সাইড সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট পাথওয়েজের মাধ্যমে প্রোডাক্ট তৈরি করছেন, যেটা হচ্ছে র্যাডিক্যাল পাথওয়েজ। তো তার ফলে সেটা হচ্ছে সেখান থেকে যে মেজর এবং মাইনর প্রোডাক্ট আমরা পাচ্ছি সেটা অ্যান্টি মার্কোনিকভ রুল ফলো করছে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন হ্যালোজেন এক্সচেঞ্জের মাধ্যমে আমরা কি করে তৈরি করতে পারি, মানে বেসিক্যালি এটা সাবস্টিটিউশন রিয়াকশন, মানে কোনো একটা অ্যালকিল হ্যালাইড নিচ্ছি, সেখানে যদি তার সাথে আমরা যদি কোনো সোডিয়াম সল্ট নিই, হ্যালাইড সল্ট নিই, তাহলে সেই হ্যালাইডটা ওই অ্যালকিল হ্যালাইড থেকে হ্যালোজেন অ্যাটমকে সাবস্টিটিউট করে সেই অ্যাটমটা এন্ট্রি করছে। এইভাবে আমরা হ্যালোজেন এক্সচেঞ্জের মাধ্যমে অ্যালকিল ক্লোরাইড, ব্রোমাইড বা আয়োডাইড তৈরি করতে পারবো, যেটা হচ্ছে ফ্রেঙ্কেলস্টাইন রিয়াকশন। মানে এটা বেসিক্যালি অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইড থেকে সাবস্টিটিউশন রিয়াকশনের মাধ্যমে অ্যালকিল আয়োডাইড তৈরি করা। আর অ্যালকিল ফ্লুরাইড কি করে তৈরি করব, সেটা কোনো অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইড নিয়ে তার সাথে যদি মেটালিক ফ্লুরাইড দিয়ে যদি আমরা হিট করি, তাহলে অ্যালকিল ফ্লুরাইড এবং AgBr, HgBr ইত্যাদি তৈরি হয়। সেটা হচ্ছে সোয়ার্টস রিয়াকশন। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা এর ফিজিক্যাল প্রপার্টিজ এবং এর যে কেমিক্যাল রিয়াকশনস সেগুলো নিয়ে ডিসকাস করতে শুরু করব। ওকে, ওকে, থ্যাংকস। সি ইউ ইন দ্য নেক্সট উইক।